আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ডক্টর ইউনূস জাতিসংঘে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন সোমবার। শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে তারেক রহমান। নিউ ইয়র্কে বৈঠক হবে উপদেষ্টা তৌহিদ জয়শঙ্করের। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে হাত ভেঙে দেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। পার্বত্য চট্টগ্রামের ঘটনা সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত ফখরুল। প্রতিবেশী দেশের ইন্ধনে পোশাক খাতে অস্থিরতা শ্রম সচিব। পতিত আওয়ামী লীগ সরকারের কবল থেকে ভিক্ষুকরাও রেহাই পায়নি জামায়াত আমির। মোটরসাইকেল শোভাযাত্রা করায় নাটোর জেলা বিএনপি নেতা বহিষ্কার। সিলেট বিভাগে পৃথক বজ্রপাতে নিহত 6। 13 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। 1 বছর ধরে মণিপুর জ্বলছে, মোদি কি করছেন প্রশ্ন ওআইসির। এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি দিলেন অমিত শাহ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 27 সেপ্টেম্বর সাধারণ পরিষদের 79তম অধিবেশনে ভাষণ দেবেন। শনিবার প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এর আগে 24 সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ লাভের 50 বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। মানুষের ভাগ্য পরিবর্তনে শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। সিরাজগঞ্জে গণতান্ত্রিক আন্দোলনে নিহতের স্মরণে এই সভার আয়োজন করা হয়। তিনি বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করতে বিএনপির 31 দফা সংস্কারে থেমে থাকলেই চলবে না, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। তারেক রহমান বলেন, একটি কথা আমি বিশ্বাস করি, আমাদের দল বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, বাংলাদেশের মানুষের যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, যা মানুষ চায় সেভাবেই যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আজকে শুধুমাত্র আমরা যেসব সংস্কার প্রস্তাব করেছিলাম সেসব সংস্কার প্রস্তাবেই থেমে থাকলে চলবে না। বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার যেমন অর্জন করতে হবে, সেই সঙ্গে জনগণের অর্থনৈতিক মুক্তির কথাও চিন্তা করতে হবে। জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, জয়শঙ্করের সঙ্গে আমার দেখা হওয়ার সম্ভাবনা আছে, প্রায় নিশ্চিত দেখা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করা হলে হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাঙামাটি সেনানিবাসে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও জাতিগোষ্ঠীর নেতা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, কোনোভাবেই আইন শৃঙ্খলার অবনতি হতে দেওয়া যাবে না। যারা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করবে তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না, তাদের হাত ভেঙে দেওয়া হবে। রাঙামাটি ও খাগড়াছড়িতে সংঘাত, সহিংসতা ও প্রাণহানির ঘটনায় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে এবং এর সুষ্ঠু তদন্ত করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক অস্থিরতার ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, পার্বত্য চট্টগ্রামের ঘটনাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না, এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। একদিকে শূন্যতার সুযোগ নেয়া, অন্যদিকে জিওপলিটিক্সে যে পরিবর্তন ঘটছে
মিয়ানমারকে কেন্দ্র করে আশপাশের অঞ্চলে, ওইদিকে ভারতবর্ষের মণিপুরে যে বিদ্রোহ, এই সবগুলোকে যদি আপনি আনেন, জিওপলিটিক্সের এই ঘটনাগুলো ভেরি সিগনিফিকেন্ট বলে আমি মনে করি। প্রতিবেশী দেশের ইন্ধনে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব ASM শফিকুজ্জামান। শনিবার শ্রম অধিকার ও পোশাক খাতে অস্থিরতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদে তিনি একথা বলেন। শফিকুজ্জামান বলেন, পোশাক খাতে অস্থিরতা চলতে থাকলে ক্রয়াদেশ অন্য দেশে চলে যেতে পারে। ষড়যন্ত্রকারীরা সে লক্ষ্যেই পোশাক শিল্পে বিশৃঙ্খলা তৈরিতে সচেষ্ট রয়েছে। তবে সরকারের যথাযথ উদ্যোগে অসন্তোষ অনেকটাই দূর হয়েছে। তিনি আরও বলেন, রপ্তানি সংকুচিত করতে পোশাক শিল্প সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে নেতিবাচক সংবাদ পরিবেশনের অপচেষ্টা করা হয়েছে। ভুল তথ্য ছড়িয়ে একটি মহল শিল্প এলাকায় অস্থিরতা সৃষ্টি করেছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গত 16 বছরে পতিত আওয়ামী লীগ সরকারের কবল থেকে ভিক্ষুকরাও রেহাই পায়নি। ভিক্ষুকরা সারাদিন ভিক্ষা করেছে, বিকেলবেলা আওয়ামী লীগ ক্যাডারেরা ভিক্ষুকদের কাছ থেকে চাঁদা নিয়েছে। এরপর ভিক্ষুকরা চড়া মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনে জীবনযাপনে তাদের ত্রাহি অবস্থা ছিল। শনিবার সিরাজগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলনে তিনি একথা বলেন। নাটোরের সিংড়ায় কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোভাযাত্রা করায় সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শনিবার এই বরখাস্তের আদেশ দেন। বরখাস্তের আদেশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা অমান্য করে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রা করায় তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে শুরু করে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সিলেট ও সুনামগঞ্জের পৃথক স্থানে বজ্রপাতে 6 জন নিহতের খবর পাওয়া গেছে। শনিবার দুপুর ও বিকেলে পৃথক সময় সিলেটের জৈন্তাপুরে পৃথক বজ্রপাতে 2 জন, কানাইঘাটে 2 জন, গোয়াইনঘাটে 1 জন ও সুনামগঞ্জের বিশ্বম্বরপুরে 1 জন নিহত হয়েছেন। জানা গেছে, তীব্র খরতাপের পর শনিবার দুপুরে জৈন্তাপুর উপজেলায় আকস্মিক ভারী বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে পৃথক স্থানে 2 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নুরুল হকের ছেলে নাহিদ আহমেদ ও একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দর গ্রামের কালামিয়ার ছেলে আব্দুল মান্নান মঈন। শনিবার দুপুর 12টার দিকে পৃথক স্থানে এ বজ্রপাত হয়। ঢাকা সহ 13 অঞ্চলের উপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে সতর্কতা সংকেত। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, সিলেট, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সর্বভারতীয় মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ দেশে সংঘাতে জর্জরিত মণিপুর রাজ্যে যাচ্ছেন না, কিন্তু তিনিই আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা চালাচ্ছেন। দলটির একটি অনুষ্ঠানে ধর্মীয় এই নেতা জানিয়েছেন, মোদী কেন মণিপুরে যাচ্ছেন না সেটি তিনি বুঝতে পারছেন না। তিনি মোদীর প্রতি প্রশ্ন রেখে বলেছেন, গত 1 বছর ধরে মণিপুর চলছে, তিনি এই সময়ের মধ্যে রাজ্যের জন্য কি করেছেন। ওয়াইসি বলেছেন, আমাদের মোদীজি তিনি কি করেছেন? মণিপুর প্রায় 1 বছর ধরে চলছে। তিনি জাতীয় নিরাপত্তা পরামর্শককে পুতিনের কাছে, জেলেনস্কির কাছে পাঠিয়েছেন ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য, কিন্তু ঘরেই তো আগুন জ্বলছে, এটি বন্ধ করুন। ঘরে আগুন লেগেছে, কিন্তু এ নিয়ে কোনো চিন্তা নেই। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুমকি দিয়ে বলেছেন, তার দেশে যেসব বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে ধরা পড়বে তাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবেন। নিজ দেশের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে ভারতীয় জনতা পার্টির একটি নির্বাচনী সমাবেশে এ হুমকি দেন অমিত। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রা নামে একটি কর্মসূচিতে যোগ দেন অমিত শাহ। সেখানে তিনি ভাষণও দেন। এ সময় তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে হুমকি দেন। তিনি বলেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।